আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তো এত বড় অফিস ছিল না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস দেখি নাই। হান্নান মাসুদের অফিস যেটা দেখছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস ছিল না। না না না, হান্নান মাসুদের এটা আলাদা অফিস না ভাই। আমি আপনাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী, সেই হিসাবে এই প্রশ্নটার জবাব আমি প্রতি অনুষ্ঠানে খুঁজি, এখনো খুঁজতেছি। সংগঠন হিসাবে আপনাদের কোনো জবাবদিহিতা আছে? আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে এই যে ইফতার করছেন 5 স্টার হোটেলে। আপনারা একটা কোম্পানি, যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে, নানা ধরনের অভিযোগ, তাদের বাসায় আপনারা থাকেন, তাদেরকে বাসা ভাড়া দেন না বা দেন, বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন। আপনারা যার তার ইচ্ছা তার কাছে টাকা নেন, এই কথা কি ঠিক? এবং তার নামে মামলা তখন উঠে যায়। সম্পূর্ণ এই কথাগুলো সম্পূর্ণই অভিযোগ এবং ভিত্তিহীন। কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে রূপায়ণ টাওয়ারের পঞ্চম লিফটের 5ম তলা, এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ারের পক্ষ থেকে আমরা এটা ফিরিয়ে দেই। এই আমরা যে জায়গাটা থাকি এটা রূপায়ণ কর্তৃপক্ষের না, রূপায়ণ কর্তৃপক্ষ এটা ডেভেলপমেন্ট কোম্পানি। তারা যখন এটা ভবন আপনারা কি ভাড়া দেন? তারা শেয়ার দেন ভাই, বিভিন্ন জায়গায় বিক্রি করেন এবং প্রতি মাসে আমাদের এটা 2 লক্ষের অধিক টাকা ভাড়া পে করে এবং বিদ্যুৎ বিল পে করে আমাদের এখানে বাসটা চলে। এই ভাড়ার টাকাটা কোথা থেকে আসে ভাই? যে ছবিটার প্রেক্ষাপটে এই ভাড়াটা কোথা থেকে আসে? যে প্রেক্ষাপটে বলা হয়েছে যে একটা অফিস চালানো হয়, আব্দুল হান্নান মাসুদের কোনো ব্যক্তিগত অফিস না, এটা আমাদের নাগরিক কমিটির যে অফিসটা ছিল সেই অফিসে আমরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তো এত বড় অফিস ছিল না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস দেখি নাই। হান্নান মাসুদের অফিস যেটা দেখছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস ছিল না। না না না, হান্নান মাসুদের এটা আলাদা অফিস না ভাই। এটা একটা ভুল তথ্য ছড়িয়েছে। সে একটা ছবি দিয়েছে এবং সেটা তার এই ছবিটা দিয়েছে। আমি এখন এই যে আপনার সাথে যেই রুমে বসে টকশো করতেছি, এটা আমাদের সাংগঠনিক রুম। আমরা যখন আসি এখানে নেতৃবৃন্দের সাথে কথা বলা কিংবা কেউ যদি আমাদের সংগঠনের সাথে কথা বলতে চান, আমি যে রুমে কথা বলতেছি এই রুমের ছবি হান্নান মাসুদ দিয়েছে, যেটিকে আসলে আপনার হচ্ছে তার আলাদা অফিস, যে অনেক বড় অফিসের মালিক হচ্ছে, যেটাকে আসলে আচ্ছা ঠিক আছে ভাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা একলাই না, কিন্তু আপনারা আমার একটা কথা বলেন তো, যে আপনারা কি রূপায়ণের টাকাটা যেটা ভাড়া দেন, রূপায়ণ টাওয়ারে যে আপনাদের অফিসের টাকাটা ভাড়া দেন, এই টাকাটা রূপায়ণের না, এইটার এই ফ্লোরের মালিক অন্য একজন। ওই যে অন্য একজনের যে টাকা ভাড়া দেন, ঠিক আছে, অন্য একজনের, এইটাও নতুন তথ্য, অন্য একজনের যে ভাড়া দেন সেই ভাড়ার টাকাটা কোথা থেকে আসে আপনাদের? কেউ দেয় আপনাদের? জি জি, না না কেউ দেয় না, এটা আমাদের অফিস থেকে দেওয়া হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যে ইফতার পার্টিটা করেছেন সেটা কি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির থেকে টাকাটা নিয়ে আপনারা এটা করেছিলেন? না না না, এবং তার জন্য এই কোম্পানির লোকেরা খুব সুখে শান্তিতে আসে, এখন খুব আরামে ঘুরে বেড়াচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভাই আমি একটু বলতে দিতে হবে 1 মিনিট এট লিস্ট। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের শুধুমাত্র সকল মানে এই বাংলাদেশে এই ইফতার মাহফিলটা একটা ঐতিহাসিক। আমরা সেখানে উল্লেখ করছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, শ্রমিক নেতৃত্ব, আলেম ওলামা, সিভিল সোসাইটি এবং সকল অ্যাক্টিভিস্টদের নিয়ে সম্মানে একটি ইফতার মাহফিল হয়েছে। সেখানে ছাত্র দলের সভাপতিও আসছেন, আবার বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই আসছেন। কারণ আমরা মনে করছি এই অভ্যুত্থানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই একক ভূমিকা রাখেনি, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, শ্রেণী পেশার লোকেরা সবাই ভূমিকা রাখছে। ফলে সকলের সম্মানে সেই ইফতার মাহফিলটি হয়েছে এবং সেটি হয়েছে আমাদের সদস্যদের যে অর্থ দেওয়া হয়েছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অর্থের মাধ্যমে, কোনো কোম্পানির মাধ্যমে। আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা আমি নিজেই সরাসরি বলি, আপনারা বারবার যেটা একটা উড়ো অভিযোগ যে বলা হয়েছে যে বসুন্ধরা কিংবা কোন একটা কোম্পানির কাছ থেকে 1,500 কোটি টাকা এনসিপি পেয়েছে, সেই 1,500 কোটি টাকার মাধ্যমে চলতে। তাহলে ভাই 1,500 কোটি টাকা যদি হয় তাহলে এই সংগঠনের তো আমি অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা, তাহলে আমি তো মিনিমাম 50 কোটি টাকা পাওয়ার কথা। আমাদের এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এই যে বসুন্ধরা গ্রুপের, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা নজির আমি জানি না, যে একজন তথ্য উপদেষ্টা মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তিনি দায়িত্ব সারা ঠিক 30 দিনের মধ্যেই কিন্তু ওয়াসার কোথায় তার সুপারিশে 1-2 জন নিয়োগ হয়েছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমে সুস্পষ্টভাবে নিউজ আসছে। আমার কথা হচ্ছে যে আমরা যদি মিডিয়ায় যদি আমাদের উপর কন্ট্রোল থাকতো, মানে তাহলে এই যে এই অভিযোগগুলো করা হয় যে 1,500 কোটি টাকা, এটা নিয়ে সুস্পষ্ট আমরা কোনো নিউজ বলেন প্রমাণপত্র দেখি না। ফলে এটা হচ্ছে বিরোধী দলগুলো আমাদের যে পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আগে হয়েছিল, যে বিরোধী রাজনৈতিক পক্ষকে হাল করার জন্য। ঠিক আছে আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই, রেলের 3 জনের কথা আপনি শুনছেন। আপনাদের উপদেষ্টা, আপনাদের সরকার, আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন। আপনাদের উপদেষ্টার কথায় আরো বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে, তিনি
নো স্পোক করতেছেন সেটা শুনতেছেন। আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ, তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাগ পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন। কেউ গাড়ি পাচ্ছেন, কেউ বাড়ি পাচ্ছেন, কেউ অফিস পাচ্ছেন, কেউ ফোন করছেন, কেউ ব্যবসা করছেন। জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াত ইসলামী নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে। জিজ্ঞেস করলে বলছেন যে 1000 খালেদ মহিউদ্দিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে। হাউ ডু ইউ ডিল উইথ ইট? আপনি আমারে বলেন, আসিফ মামুন, আপনি সরকারে না থাকলে আসিফ মামুন সজীব ভুঁইয়ার বাবা আজকে ঠিকাদারের লাইসেন্স পেয়েছেন, একটা পত্রিকায় এসছে, এটা যদি সাংবাদিক না দেখাই দিত উনি বাদ দিতেন তাকে? বাদ দিতেন, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে জায়গায় দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারির জন্য আবেদন করছেন, একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন, কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায়, সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জানতেই হয়তো, আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর চেয়ে তো যদি তার বাবাকে আর্থিকভাবে সুবিধা দেওয়া কিংবা বলেন, তাহলে সেটার জেলা পর্যায়ের ঠিকাদার না, কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু আমরা জানবো কেমনে? আরো বড় কিছু আমরা জানবো কেমনে? তার এপিএস এর নামে 311 কোটি টাকা অন্যায়ের অভিযোগ। না ভাই, এপিএস এর তো সাইডিং অথরিটি অভিযোগ ভাই, এটা মানে স্পেসিফিক যদি বলা হয় যে সূত্র ধরে যে কোন সূত্রে কোন তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক। তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক। মানে হ্যাঁ, তাকে বাদ দিতে হয়েছে, এটা তো ঠিক না। বাদ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা দুটো ব্যাখ্যা দেখেছি। মুয়াজ্জেম হোসেন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি পড়াশোনা কিংবা অন্য ক্যারিয়ার করতে চাচ্ছেন, সেই কারণে তিনি নিজের থেকে আবেদন করছেন, পরবর্তীতে সরকার তার আবেদন। এই ব্যাখ্যা আপনার কাছে সন্তোষজনক মনে হয়েছে? আর গাজী তানভীরের ব্যাপারটা? জি, আর গাজী তানভীরের ব্যাপারটা আপনাদের? গাজী তানভীরের, হ্যাঁ, গাজী তানভীরের বিষয়ে দেখেন যে প্রথমে যে বক্তব্যটা আসছে এনসিটিভির কে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল, পরবর্তীতে তারপরের দিন গাজী তানভীর তিনি সেটার ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলনও করেছিলেন। দেখেন, আমি কিন্তু স্পষ্ট করে বলি, বিএনপির পক্ষে কিন্তু কোন একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না। যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামায়াত ইসলামের ছিল, যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল, বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না। বিএনপিকে তাদের নিজের নামে আন্দোলন করতে হয়েছে, রাস্তায় মার খেতে হয়েছে। আমি কথা বলছিলাম হেলাল ভাইয়ের সঙ্গে, হেলাল ভাইয়ের এগেইনস্টে শুধু 204টি মামলা হয়েছে, এর মধ্যে তিনি কনভিক্টেড হয়েছেন বিভিন্ন জায়গায়। কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপিকে বাতিল করার, এবং বিএনপিকেই আপনারা একটা রাজনৈতিক পতাকা, এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরনের প্রকাশ্যে বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে কোন একটা কাজ করছে। মানে কি ভয়ঙ্কর! মানে আওয়ামী লীগের এই 16 বছরের দুঃশাসনের সবচেয়ে মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা। কিন্তু আপনারা প্রথম থেকেই বিএনপির কোনো ক্রেডিট নাই, বিএনপি বালুর ট্রাক সরাতে পারে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপিকে আসলে আক্রমণ করে কথা বলেছেন। মানে এইটা ঠিক হয়েছে কিনা? গত 16 বছরে যারা গণতান্ত্রিক লড়াইয়ে এবং যারা জীবন হারিয়েছেন, যাদেরকে গুম খুন হত্যা করেছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। এবং প্রথম যে 5টা পয়েন্ট বলেছিল সেখানে 2 নম্বর পয়েন্ট এটা ছিল যে 16 বছরে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা। অর্থাৎ প্রথম দিনে আন্দোলনে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তখন তার যে সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, সংবাদ সম্মেলনে এই বিষয়টি সুস্পষ্টভাবে আদিব ভাই বলেছেন। আদিব ভাই, আমি একটা কথা বলি, আদিব ভাই একটু খালি খেয়াল করে দেখেন, আদিব ভাই একটু খালি খেয়াল করে দেখেন, আপনি রাগ হয়েন না, একটু খেয়াল করে দেখেন। আপনি দেখেন 16 বছর অবদানের কথা আপনি বাদ দেন, জুলাই আগস্টের শহীদের মধ্যে বিএনপির বা ছাত্রদলের একজন কর্মী ছিলেন ওয়াসিম। পাঠ্য বইতে শহীদদের কথা বলা হয়েছে, ওয়াসিমের নাম বাদ। এই কয়দিন আগে একটা লেজার শো করা হলো, ওয়াসিমের নাম বাদ। আপনাদের মুখে কোনোদিন আমরা ওয়াসিমের নাম শুনি না। এইটার কারণ কি? আপনারা কি ইচ্ছা করে ভুলা যান? বাদ দেন, কি করেন এটা? মানে বিএনপি করে কি সে শহীদ হয়ে অপরাধ করছে? স্পষ্টভাবে আমরা এখানে স্লোগান, আমাদের এখানে 2টা স্লোগান দেওয়া হয়। একটা হইছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে ওন করা এবং তাকে, এটাও কিন্তু আমাদের সেই স্লোগান দেওয়া হয়। আপনাকে যদি দেখতে চান, আমার এখন হয়তো সময় নেই, আমি স্পষ্ট করে আমাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো তো হয় সেখানে আপনার প্রোগ্রামগুলিতে, আমি একটু নিউ ইয়র্ক থাকি আদিব ভাই, আমারে মাফ করে দিন, আমি একটু নিউ ইয়র্ক থাকি, আমার পক্ষে তো আর প্রোগ্রামগুলিতে যাওয়া সম্ভব না। আমি নেতা কর্মীদের কথা শুনি ভাই। ওয়াসিমকে কোনোভাবেই আমরা কিন্তু ডিজোন করতেছি না। আর রাষ্ট্রীয়ভাবে যেটা বলছেন যে রাষ্ট্র এবং সরকারের সাথে আমাদেরকে একই সাথে মেলালে একই
ফ্রেমিং এ দেখলে সেটা আমি মনে করি ঠিক না। বরঞ্চ এই সরকারটা তো শুধু ছাত্রদের সরকার না কিংবা এনসিপির সরকার না, বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার, যেই সরকার গঠনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রত্যেকটি নাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন, যাকে তার পছন্দ হলে তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন, তিনি গভর্নমেন্টে আসতে পারেন না। তারপরে যদি এই সরকারের যতক্ষণ উপাচার্য নিয়োগ হয়েছে তাদের যদি আপনারা তালিকা দেখেন, তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন, প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন, জেলা জজ হয়েছেন, অ্যাটর্নি জেনারেলের যারা যুক্ত হয়েছেন, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন, তাহলে রাষ্ট্রের কমপক্ষে 70% বেশি প্রভাব প্রতিপত্তি পদবিতে বিএনপি এখানে করছে। না না, প্রভাব প্রতিপত্তি যদি আপনি প্রভাব প্রতিপত্তির কথা যদি আপনি বলেন, আদিব ভাই আমি একটা কথা বলি, আদিব ভাই আমি একটা কথা বলি, কিংবা হচ্ছে কি জায়গা করছেন সুস্পষ্টভাবে প্রভাবিত, ফলে তারপরে যদি আপনি আদিব ভাই সরকারের জায়গা থেকে, জি ভাই আদিব ভাই আমি একটা কথা বলি, আপনি যদি দেখেন যে 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ তার সুবিধা মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে। এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান, তাহলে আপনি যেহেতু বিএনপি মানে প্রায় 50 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, তাদের লোকজনই তো তাদের মনোভাবে লোকজনই তো আসবে, মানে এনসিপির মনোভাবে লোকজন তো আসবে না।